নমস্কার। খবরদার কথা নয়। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনার জন্য এসেছি আপনাদের সামনে, এবং যার সঙ্গে আলাপ করব আপনাদের অত্যন্ত পরিচিত, এর আগেও আমাদের এই চ্যানেলে এসেছেন, সিপিআইএমএল লিবারেশনের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তার এই ব্যস্ততার মাঝেও নিজে আমাদের সময় দিয়েছেন, সেজন্য তার কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের আলোচনার বিষয়বস্তু মূলত অতি সম্প্রতি সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন। আপনারা আমাদের চ্যানেলে আলোচনা শুনেছেন অনেকের। দীপঙ্কর ভট্টাচার্য খুব কাছ থেকে দেখেছেন সীতারাম ইয়েচুরি সম্পর্কে এবং ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি এবং সীতারাম ইয়েচুরির অবর্তমানে কমিউনিস্ট আন্দোলন কি পথে যেতে পারে, এই নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা আমরা করব। আমরা সরাসরি দীপঙ্কর ভট্টাচার্যের কাছে চলে যাই। দীপঙ্কর দা, একটা প্রথম প্রশ্নটা, যেটা সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন, এই মুহূর্তে বাম আন্দোলন ও ভারতীয় রাজনীতিতে এর প্রভাব কতটা পড়তে পারে? না, কোনো নেতা এরকম অসময়ে চলে গেলে সেটা তো অবশ্যই যে কোনো পার্টির জন্য, যে কোনো আন্দোলনের জন্য সেটা একটা ধাক্কা। সীতারাম সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি ছিলেন, এবং এই মুহূর্তে ভারতবর্ষে যে ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে গণতন্ত্র এবং সংবিধান রক্ষার জন্য, বা গোটা দেশের যে আমাদের একটা ডাইভার্সিটি এবং প্লুরাল কালচার, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য যে বিরাট বড় ঐক্য দরকার, বিরাট বড় আন্দোলন দরকার, সেই ঐক্য এবং সেই আন্দোলনের তিনি একজন অন্যতম প্রবক্তা। এবং সেই জন্য সেটা আমি শুধুমাত্র সিপিআইএম পার্টির জন্য বা ভারতবর্ষের বামপন্থী আন্দোলনের জন্য বলবো না। এই মুহূর্তে ভারতবর্ষের যে বিরোধী পক্ষের রাজনীতি, সেখানে অবশ্যই একটা শূন্যতা তৈরি হয়েছে। তবে আমি আশা করব যে গত 50 বছর ধরে সিপিএম কমিউনিস্ট আন্দোলন, সীতারাম কমিউনিস্ট আন্দোলনে ছিলেন, তো 50 বছরের একটা ঐতিহ্য গড়ে ওঠে। ফলে এই ধরনের একজন নেতা চলে গেলে যে শূন্যতা তৈরি হয়, আবার সেই ঐতিহ্য থেকেই প্রেরণা নিয়ে, শক্তি নিয়ে নতুন নতুন চেহারা, নতুন লোক এগিয়ে আসে। ফলে আমি আশা করব যে কমিউনিস্ট আন্দোলন, সিপিআইএম পার্টি এবং ভারতবর্ষের ব্যাপক গণতান্ত্রিক শিবির এই ধাক্কা কাটিয়ে উঠবে। দীপঙ্কর দা, খুব কাছ থেকে আপনি দেখেছেন সীতারাম ইয়েচুরিকে। স্বাভাবিকভাবে আপনার সাথে তার সম্পর্ক, এইটা যদি মাথায় রাখি, তাহলে সীতারামের কোন দিকটি আপনাকে বেশি আকৃষ্ট করতো? একটা কথা বলি যে সীতারামের সাথে ব্যক্তিগত সে ধরনের বিরাট ঘনিষ্ঠতা আমাদের ছিল না। তার কারণটা খানিকটা রাজনৈতিক। পশ্চিমবাংলায় দীর্ঘদিন যখন বামফ্রন্ট সরকার ছিল, আমরা বামফ্রন্টের ভেতরে তো ছিলাম না, আমরা বামফ্রন্টের বাইরে স্বাধীন কমিউনিস্ট পার্টি হিসেবে কাজ করেছি। তো এটা হচ্ছে 2000, আমি বলতে পারি যে 11-র পরে, এবং বিশেষ করে 2014-র পরে। 2011-তে পশ্চিমবাংলায় রাজনৈতিক পরিবর্তন চলে আসে, এবং 2014-তে গোটা দেশ জুড়ে যে একটা বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়, এইটার সূত্র ধরেই আমাদের রাজনৈতিক যোগাযোগ। আমরাও সর্বভারতীয় প্রেক্ষিতে একটা 5 বা 6 দলের বামপন্থী দলের মধ্যে একটা সমন্বয় তৈরি হয়েছিল। সেখানে তখনই আমার সীতারামের সাথে বলতে গেলে খানিকটা আগের তুলনায় বেশি ঘনিষ্ঠ যোগাযোগ। এর আগে আমাদের যে মাঝে মধ্যে হয়তো কোনো মিটিং এ দেখা হতো, কিন্তু সেই ধরনের কোনো স্ট্রাকচার ছিল না। কিন্তু 2014-র পর থেকে আমরা মোটামুটি নিয়মিত বিভিন্ন দেশের বা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রশ্নে মত বিনিময় করেছি। তো সীতারামের যেটা খুব আমার মনে হয় পজিটিভ দিক ছিল, সেটা হচ্ছে ওর ব্যক্তিত্ব। একটা খুবই যে কোনো সংগঠনের সাথে, যে কোনো নেতার সাথে একটা কথা বলার, কথা শোনার বা মত বিনিময় করার
তার জন্য যে একটা নমনীয়তা দরকার হয়, সেই নমনীয়তাটা সীতারামের মধ্যে ছিল, তার ব্যক্তিত্বের মধ্যে সেই জিনিসটা ছিল। এবং তাছাড়া আরেকটা আমি বলবো যে পলিটিক্যালি খুব ডাইনামিক মাইন্ড। অর্থাৎ এই যে পরিস্থিতি যেভাবে দ্রুত পাল্টাচ্ছে দেশের ভেতরে, দেশের বাইরে, কত নতুন নতুন প্রশ্ন চলে আসছে। ভারতবর্ষেও যদি আমরা বলি, গত 3 দশকে দেশের আর্থিক নীতি বদলে গেছে। বিরাট মাত্রায় এই হিন্দুত্বের একটা বিরাট আগ্রাসন তৈরি হয়েছে। এই যে পরিবর্তনশীল পরিস্থিতিতে সেখানে যে একটা চোখ কান খোলা রেখে, একটা মন খোলা রেখে বিভিন্ন ব্যাপারকে বোঝা, জানা, মত বিনিময় করা, সেই গতি বা সেই ডায়নামিজমটাও সীতারামের মধ্যে আমি দেখেছি। এই দুটো দিক আমার তো মনে হয়েছে যেটা যে কোনো কমিউনিস্ট নেতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই যে নমনীয়তা, বিভিন্ন মতকে শোনা, মত বিনিময় করা, এবং আরেকটা হচ্ছে যে পরিবর্তনশীল পরিস্থিতি। আমরা সবাই একটা নির্দিষ্ট মতাদর্শ নিয়ে চলি, ঠিক কথাই, কিন্তু আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে যে এই মতাদর্শ হচ্ছে, মার্ক্সবাদেরও মূল কথা হচ্ছে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, পরিবর্তনটাই হচ্ছে শাশ্বত সত্য। ফলে এই পরিবর্তনের মধ্যে যখন দ্রুত বড় পরিবর্তন ঘটে যায়, তখন সেই পরিবর্তনের মধ্যে আমাদের যে মতাদর্শগত অবস্থান, যে নীতিগত অবস্থান, সেটাকে কি করে অ্যাপ্লাই করা যায়, তার জন্য যে ফ্লেক্সিবিলিটি দরকার, এটা সীতারামের মধ্যে আমি দেখেছি। এই দুটো দিক তো আমার মনে হয় যে খুবই যে কোনো কমিউনিস্ট নেতার জন্য যথেষ্ট অনুকরণীয় আর কি। প্র্যাগমেটিক কমিউনিস্ট বলা হতো সীতারামকে, বা বলা হয়। আপনি তার সঙ্গে কতটুকু সহমত পোষণ করেন? আর সেটা প্র্যাগম্যাটিক, অনেকে এই জায়গা থেকে বলেন যে বিভিন্ন, যেটা আমি বলছিলাম, যে বিভিন্ন দলের সাথে মত বিনিময় করা বা একটা কোয়ালিশন বিল্ড করা, একটা কোয়ালিশনকে ধরে রাখা। তো সেক্ষেত্রে সীতারামকে অনেকেই ওই হরকিষাণ সিং সুরজিতের উত্তরাধিকারী বলেন। তো আমার মনে হয় যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরুন এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে আমার মনে হয় অতীতে আমরা একটা সময় দেখেছি যে ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলন, এই যুক্ত মোর্চার ক্ষেত্রে 90-এর দশকে ইউনাইটেড ফ্রন্ট বলুন, 89 ভিপি সিং সরকার বলুন, বা 2004 থেকে 2014 ইউপিএ সরকার, বিশেষ করে তার প্রথম পার্টটা 2004 থেকে 2009 ইউপিএ 1, সেই সময় আমরা কমিউনিস্টদের একটা বড় ভূমিকা দেখেছি। কিন্তু আমরা যেটা অনেকেই যেটা মনে রাখি না, সেটা হচ্ছে আমরা এটাকে মনে করি যে কয়েকজন নেতার বোধহয় কোনো ব্যক্তিগত বড় কৃতিত্ব। আসলে এই ভূমিকাটা তখন কমিউনিস্ট পার্টি, বিশেষ করে সিপিএম পালন করতে পেরেছে। তার পেছনে মূল জায়গাটা হচ্ছে সিপিএম এর একটা বড় রাজনৈতিক শক্তি ছিল পশ্চিম বাংলা থেকে, ত্রিপুরা থেকে, কেরালা থেকে। এবং এই শক্তিটা কিন্তু গত 2 দশকে যথেষ্ট কমে এসছে, ধারাবাহিকভাবে কমেছে। তো ফলে আমার মনে হয় সেই কারণেও আজকে আমরা মনে করি যে কমিউনিস্টদের পক্ষে একটা বিরাট রাজনৈতিক ভূমিকা জাতীয় ক্ষেত্রে, যেটা আমরা পরিস্থিতি দাবি করে, কিন্তু সেই ভূমিকাটা আমরা ঠিক পালন করে উঠতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের শক্তিতে একটা গত 2 দশকে শক্তি কমে এসছে খানিকটা। তো আমার এটাও ভাবার ব্যাপার। তো প্র্যাগম্যাটিক কমিউনিস্ট বা আমি সে ব্যাপারে কোনো মন্তব্য করব না। কমিউনিস্টদের কাছে বড় কথা হচ্ছে যে আমরা অবশ্যই কমিটেড, আমি তো কমিটেড কমিউনিস্টের কথাই বলবো। এবং সেই কমিটমেন্টের মধ্যেই সেটা কোনো গোঁড়ামি থাকে না। অর্থাৎ আমাদের যে কমিটমেন্ট, সেটা হচ্ছে পরিবর্তনশীল পরিস্থিতিতে একটা কমিউনিস্ট পার্টির আদর্শ কর্মসূচি সেটাকে ইমপ্লিমেন্ট করা। তো সেই জন্য আমি ওই ঠিক প্র্যাগম্যাটিক বিশেষণটা ব্যবহার করি না। আমি মনে করি একজন ডায়নামিক কমিউনিস্ট হিসেবে পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতির বিশ্লেষণ করে সেখানে কমিউনিস্ট পার্টির নীতি এবং আদর্শ সেটাকে অ্যাপ্লাই করা। 2011-র পরে তো আপনি সীতারামের কাছাকাছি এসেছিলেন, এবং আপনি বললেনও, বিশেষ করে 14-র পরে থেকে তো আরো বেশি। এই জায়গায় দাঁড়িয়ে বৃহত্তম বাম ঐক্য নিয়ে কি কোনো কথাবার্তা হতো সীতারাম ইয়েচুরির সাথে? অবশ্যই, মানে বাম ঐক্য নিয়ে আমাদের কথা হতো, মাঝে মধ্যে আমরা বসেছি। বা শুধুমাত্র দেশের বিভিন্ন প্রশ্ন নয়, যেমন ধরুন এই যে গত 1 বছর ধরে গাজাতে, প্যালেস্টাইনে গণহত্যা চলছে, ইসরায়েল, এই সমস্ত প্রশ্নে সীতারাম যথেষ্ট সংবেদনশীল ছিলেন। ফলে বিভিন্ন প্রশ্ন নিয়ে মত বিনিময় করা, সেখানে কখনো কখনো কোনো যৌথ বিবৃতি দেওয়া, সর্বভারতীয় ক্ষেত্রে কোনো একটা আহ্বান দেওয়া যে আমরা কোনো বিষয়ে কোনো প্রতিবাদ কর্মসূচি নিই।
এই ব্যাপারগুলো সীতারামের মধ্যে ছিল এবং সেগুলো ধরে আমরা মাঝে মধ্যে বসেছি। কিন্তু 2024 নির্বাচনের পরে ঠিক সেই সুযোগটা হয়নি। 24 নির্বাচনের পরে আমরা সবাই হয়তো দেখা হয়েছে, বিভিন্ন সময় আমরা বলেছি যে বসতে হবে, কথা বলতে হবে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে। কারণ একদিকে যেমন ইন্ডিয়া জোটটা দরকার, অবশ্যই ইন্ডিয়া জোটের পাশাপাশি বামপন্থীদের একটা আহ নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, একটা সংহতি, ঐক্য, সেটাও দরকার। এই দুটো একসাথে দরকার। তো এই ব্যাপারে অবশ্যই সীতারামও চাইতেন, আমরাও বারবার মনে করেছি, কিন্তু সেটাই একটা দুঃখের ব্যাপার যে 24 নির্বাচনের পরে সীতারামের অসুস্থতা এবং আমাদেরও ব্যস্ততা সবকিছু মিলিয়ে এটা হয়ে ওঠেনি। আমি আশা করব যে আমরা সেই যে আমাদের কাজের দিশা সেটাকে অব্যাহত রাখবো এবং দ্রুত আমরা আবার বিভিন্ন পার্টি, বামপন্থী দল আমরা বসে সর্বভারতীয় ক্ষেত্রে এবং বিভিন্ন রাজ্যে ঐক্যবদ্ধ রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারবো। এবং ওটা ইয়ের ক্ষেত্রে বিজেপি এবং আরএসএস এই নেক্সচারের ক্ষেত্রে বা এই ইস্যু নিয়ে সীতারাম ইয়েচুরির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে এই ইস্যুটাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে, তাদের তাদের সম্পর্কে বোঝাতে হবে। এই মুহূর্তে হিমাচল বা আসাম বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃহত্তম সংখ্যালঘুদের ওপর যে আক্রমণটা আসছে, সেই ক্ষেত্রে সীতারামের একটা স্পষ্ট ভূমিকা ছিল। এই তার অনুপস্থিতিতে সেটা কি আঘাতপ্রাপ্ত হবে বলে মনে করেন? না না, আমি সেটা মনে করি না। এই মুহূর্তে আমার মনে হয় যে এই যে সাম্প্রদায়িক হিংসা এবং ঘৃণা, মুসলিম বিদ্বেষ যেটা বিজেপি করছে, সেটা বিজেপি রাজনীতির একটা খুব কেন্দ্রীয় বিষয়। ফলে এই মুহূর্তে এই ব্যাপারটাকে উপেক্ষা করে শুধুমাত্র আর্থিক প্রশ্নে বা অন্য কোনো প্রশ্নে বিজেপি সরকারের বিরোধিতা করা, এটা কারোর পক্ষেই সম্ভব না। তাহলে আমি মনে করি এটা পরিস্থিতির দাবি যে এই মুহূর্তে ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায় এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়, তাদের অস্তিত্ব, তাদের অধিকার, তাদের সম্মান, তাদের নিরাপত্তা, এই ব্যাপারটা খুব রাজনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সমস্ত বামপন্থীদের জন্য, বা আমি বলবো যারাই আজকে আমরা সংবিধান নিয়ে বলছি, তো সংবিধান থেকেই তো এই নিরাপত্তার ব্যাপারটা, সংখ্যালঘুর অধিকার। কারণ সংবিধান তো শুধু সংখ্যাগরিষ্ঠর কথা বলে না, সংবিধান সকলের কথা বলে, সকলের অধিকারের কথা বলে। এমনকি এই সংখ্যাগুরু বা সংখ্যালঘু সম্প্রদায় বাদ দিয়েও একজন ব্যক্তি, যে যে প্রতিবাদী ব্যক্তিত্ব, একজন ডিসেন্টিং সিটিজেন, সেই নাগরিকের অধিকার এবং সম্মানের নিরাপত্তার কথা বলে। তো ফলে আমার মনে হয় না যে এটা কোনো আঘাতপ্রাপ্ত হবে। এটা আজকে গুরুত্বপূর্ণ এজেন্ডা এবং অবশ্যই আমরা এই এজেন্ডা মাথায় রেখেই, এবং বিশেষ করে 2024 নির্বাচনের পরে বিজেপি একটা ধাক্কা খেয়েছে জাতীয় রাজনীতিতে। তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এবং একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে সংসদে তাদেরকে একটু খানিকটা, তাদের গতিটা খানিকটা স্তীমিত হয়েছে। বিভিন্ন আইন বানানোর ক্ষেত্রে তাদেরকে একটু থমকে দাঁড়াতে হচ্ছে। কিন্তু পাশাপাশি রাজ্যগুলোতে তারা আবার ভীষণভাবে এই গোরক্ষার নামে বা বিভিন্ন নামে, এবং আপনি আসামের কথা বললেন, আসামের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আসামের জন্য আমি তো মনে করি একটা একটা বোঝা হয়ে উঠেছে। আসামের মতো একটা রাজ্য, যে রাজ্যটা এত ডাইভার্স, সেখানে যদি একজন মুখ্যমন্ত্রী তিনি সবকিছুতেই তার সাথে জেহাদ যুক্ত করেন, সব প্রশ্নেই তিনি যদি সেখানে মুসলিম বিদ্বেষের রাজনীতি করেন, গুয়াহাটি শহরে বন্যা হলে সেটাকে বলেন ফ্লাড জেহাদ, উত্তর আসামের মানুষকে বলেন যে দক্ষিণ আসামের, লোয়ার আসামের মানুষের কাছ থেকে মাছ কিনো না, মাছ খেও না, ওটাতে ফিশ জেহাদ, ওদের ওখানকার সবজি খেও না, ফল খেও না, এরকম জঘন্য কথাবার্তা, এটা তো কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন না। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বলছেন এবং অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। তো ফলে এই ব্যাপারগুলো নিয়ে তো বিরাট ভাবে আমাদের লড়াইয়ের দরকার। যেভাবে হরিয়ানাতে গো রক্ষার নামে হত্যা হচ্ছে, একদিকে বাংলাদেশ, পশ্চিমবাংলা থেকে যাওয়া প্রবাসী মুসলিম শ্রমিক সবির মল্লিক, তাকে পিটিয়ে পিটিয়ে মারা হলো। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর ছাত্র আরিয়ান মিশ্রা, তাকেও গুলি খেয়ে মরতে হলো। এবং এই জন্য এই মুহূর্তে আমার তো মনে হয় গোটা দেশ জুড়ে আমাদের দাবি তোলা উচিত যে এই যে গো রক্ষার নামে এই যে হিংসা, এটা সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু নয়। এই কাউ ভিজিলেন্টিজম, এটাকে ব্যান করা দরকার। গো রক্ষার নাম করে যে বিভিন্ন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন দল গজিয়ে উঠেছে, এবং যে দলগুলো শুধু, যেটা নরেন্দ্র মোদী নিজেই একটা ভাষণে বলেছিলেন যে গো রক্ষার নাম করে যারা কাজ করে তারা অধিকাংশ অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট,
তারা তাদের অপরাধ কর্মকে সংগঠিত করার জন্য এই গোরক্ষার একটা জামা পরে নেয়। তো এই ক্ষেত্রে তো আমার মনে হয় যেটা প্রধানমন্ত্রী নিজেই যখন জানেন ব্যাপারটা, তো এবং সেখানে সুপ্রিম কোর্টের উচিত যে অবিলম্বে এটাকে ব্যান করা। এই গোরক্ষার নাম করে যারা সমাজে হিংসা এবং হত্যার রাজনীতি করে, একইভাবে বুলডোজারের রাজনীতি, যেটাকে বুলডোজার জাস্টিস বলা হয়, যেটা নিয়ে সুপ্রিম কোর্টও বলেছে এটা জাস্টিস নয়, এটা ইনফ্যাক্ট জাস্টিসের ওপরে বুলডোজার হামলা। ভারতবর্ষে আইনের শাসন, ন্যায়, সেটাকে তার উপরে বুলডোজার আক্রমণ চলছে। তো এই বুলডোজার হানার বিরুদ্ধেও মনে হয় আমাদের সবাইকে, বামপন্থীদের বিশেষ করে, বড় উদ্যোগ নিতে হবে। বুলডোজার হানার বিরুদ্ধে, এই গোরক্ষার নাম করে হিংসা হত্যার বিরুদ্ধে, সাম্প্রদায়িক ঘৃণা অভিযান, মিথ্যা প্রচার, এই সমস্ত বিরুদ্ধে আরো বলিষ্ঠ উদ্যোগ বামপন্থীদের এবং সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে, শিবিরকে নিতে হবে। সর্বশেষ প্রশ্ন, ভারতবর্ষে এই মুহূর্তে নারী অধিকার বা নারীর ওপর আক্রমণ যেভাবে বেড়েছে, আমি শুধু আরজি করকে সামনে রেখে কথাটা বলছি না, ভারতবর্ষ ব্যাপী বেড়েছে, সেই ক্ষেত্রে রাষ্ট্র কি তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন? অবশ্যই, অবশ্যই। আমার সুপ্রিম কোর্ট এই কেসটা এখন দেখছে, এবং আমরা বলেওছি সুপ্রিম কোর্ট এই কেসটা দেখছে এই কারণে, তারা বলছে যে ডাক্তারদের নিরাপত্তা। তো ডাক্তারদের নিরাপত্তা তো একটা ব্যাপার, অবশ্যই দরকার, কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে এই ডাক্তার মহিলা ছিলেন, এবং এটা শুধু ডাক্তারের নিরাপত্তার প্রশ্ন না, এটা হচ্ছে কাজের জায়গায়, ওয়ার্ক প্লেসে মহিলাদের নিরাপত্তা। এবং 2012-র নির্ভয়া সেই ধর্ষণের পরে ভার্মা কমিশন তৈরি হয়েছিল, আইনে কিছু সংশোধন হয়েছিল, এবং সেখানে একটা কমিটমেন্ট ভারতবর্ষের রাষ্ট্র সরকার তারা করেছিল ভারতবর্ষের নারী সমাজের কাছে, যে নারীর যে কর্মস্থলে নারীর নিরাপত্তা, এবং তার কোনো রকম যাতে যৌন হয়রানি না হয়, হেনস্থা না হয়, আক্রমণ না হয়, এ ব্যাপারে সরকার আরো বেশি সংবেদনশীল হবে, সমস্ত প্রতিষ্ঠানকে সংবেদনশীল হতে হবে। কিন্তু আমরা দেখছি সেটা কিন্তু হয়নি। সেটা যদি হয়ে থাকতো তাহলে আরজি করের মতো একটা মেডিকেল কলেজের ভেতরে, একটা মেডিকেল কলেজ হসপিটালের ভেতরে একজন ডাক্তারের সাথে এরকম ঘটনা হতে পারতো না। তো এই ঘটনাটা নিজেই দেখিয়ে দিচ্ছে যে কর্মস্থলে মেয়েদের নিরাপত্তা, সেটা এখনো কিন্তু ভারতবর্ষে খুবই উপেক্ষিত ব্যাপার। এবং আমি মনে করি যে এটা সুপ্রিম কোর্ট যেটাকে শুধুমাত্র একটা ডাক্তারদের নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখছে, এবং সেই জন্য একটা টাস্ক ফোর্স গঠন হয়েছে, এটা শুধু ডাক্তারের নিরাপত্তার প্রশ্ন নয়, এটা গোটা দেশের সমস্ত নারী সমাজ, তাদের নিরাপত্তা, সমস্ত রকমের নারী, সে হসপিটালে ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, মিডের একজন রন্ধন কর্মী হতে পারেন, একজন আশা অঙ্গনবাড়িতে কাজ করার মহিলা হতে পারেন, যে কোনো মহিলা, একজন স্টুডেন্ট হতে পারেন, সবার জন্য আমার মনে হয় আরো বেশি নিরাপত্তা, আরো বেশি স্বাধীনতা, এবং আরো বেশি সেক্ষেত্রে আমাদের সমাজ এবং সরকার, রাষ্ট্র উভয়কেই আরো অনেক সংবেদনশীল হতে হবে নারীর অধিকার, নারীর নিরাপত্তা, নারীর সম্মানের, নারীর স্বাধীনতার প্রশ্ন। যদি শেষ করার আগে একটা কথা একটু বলেন, যে এই যে এনডিএ গভর্নমেন্ট তৃতীয়বারের জন্য বসলো, প্রথম দুবারের তুলনায় কোনো পার্থক্য কি আপনি লক্ষ্য করছেন? অ্যান্টি পিপল থেকে প্রো পিপল যাওয়ার কি তাদের কোনো ঝোঁক দেখতে পাচ্ছেন কিছু? না, না, সরকারের তো কোনো পরিবর্তন কিছু ঘটেনি। যেটা ঘটেছে সেটা হচ্ছে যে বিরোধী শিবিরের শক্তি বেড়েছে, গোটা দেশে মানুষের বিক্ষোভ বেড়েছে, মানুষের আন্দোলন বেড়েছে, এবং আমার মনে হয় এই বিরোধীদের শক্তি এবং মানুষের আন্দোলন, মানুষের বিক্ষোভ, মানুষের প্রতিবাদ, এটাই এই সরকারকে চাপে রাখবে। ফলে এই সরকারের কোনো নীতিগত পরিবর্তন হবে, তারা অন্য কোনো রকম ভাবে চলবে, তাদের কোনো হৃদয় পরিবর্তন হবে, আমার মনে হয় এগুলো সমস্ত ভাবা কোনো একেবারেই কোনো ভিত্তি নেই। এই সরকারের পেছনে আরএসএস আছে, গত 100 বছর ধরে তাদের একটা নির্দিষ্ট স্বপ্ন আছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। এই সরকার, মোদী সরকার, সে আদানি আম্বানির স্বার্থ রক্ষার জন্য দায়বদ্ধ সরকার। সমস্ত প্রশ্ন এখন যে সেবির ব্যাপারে যে বিভিন্ন ডিসক্লোজার গুলো আসছে, সেটা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে এই সরকার পুরো দেশের অর্থ ব্যবস্থাটা আদানি আম্বানি টাটা এই ধরনের মুষ্টিমেয় কয়েকটি পুঁজিপতির হাতে তুলে দিতে চায়। তো ফলে সরকারের কোনো পরিবর্তন হচ্ছে, তাদের হৃদয় পরিবর্তন, তাদের নীতি পরিবর্তন, আমার মনে এরকম কোনো সিমটম নেই, এইভাবে ভাবার কোনো কারণ নেই। কিন্তু সরকারকে যদি চাপে রাখা যায়, বিক্ষোভ যদি আরো বাড়ে, প্রতিবাদ এবং আন্দোলন যদি আরো বাড়ে, তাহলে যে কোনো সরকার
আমার মনে হয় এটাই হচ্ছে আসল প্রশ্ন। যে কোনো সরকার নিজেকে যতই শক্তিশালী মনে করুক, কোনো সরকারই যতদিন পর্যন্ত ভারতবর্ষে গণতন্ত্র আছে, এই সংবিধান আছে, কোনো সরকারকেই মানুষ এই ছাড় দেবে না যে সে নিজের মতো করে দেশটাকে নষ্ট করে দিক বা আমাদের সমাজ এবং জনগণকে ধ্বংস করে দিক। আমাদের খবরদার কথা নয় কে, আপনি অনেকটা সময় দিলেন, এর আগেও দিয়েছেন, সেজন্য খবরদার কথা নয়ের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে নমস্কার। আপনারাও ত্রিপুরার বন্যার খবর শুনেছি, মানুষ ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি আশা করি যে ত্রিপুরার মানুষ এই বন্যার এই ধাক্কা থেকে সেখান থেকে কাটিয়ে উঠবেন এবং আমরা সবাই মিলে সেখানে মানুষের যে ত্রাণ এবং তাদের যে পুনর্বাস, এই দিকে সরকারও নজর দেবে এবং আমরা মানুষ বিভিন্ন দল থেকেও আমরা নজর দিতে পারবো। ভালো থাকবেন। নমস্কার।